Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomam. Hope all are doing well. আমরা আগের সেশনগুলোতে পিএন জাংশন কিভাবে ফর্ম করে, পিএন জাংশন ডায়োড কিভাবে তৈরি করা হয় এবং পিএন জাংশন ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো হলে তার কি ইমপ্যাক্ট হয় এবং কিভাবে কারেন্ট ফ্লো হয়, আর বায়াস যখন আমরা পিএন জাংশনে অ্যাপ্লাই করছি সেই বায়াস অ্যাপ্লাই করলে পিএন জাংশনের কি ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা দেখব যে স্পেশাল টাইপ অফ ডায়োড মানে পিএন জাংশন ডায়োড ছাড়াও আর কি কি ধরনের ডায়োড আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রনিক্সে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএন জাংশন ডায়োড ছাড়াও ডায়োডকে ব্যবহার করা হয় জেনার ডায়োড হিসেবে, ভ্যারাক্টার ডায়োড হিসেবে, সুইচিং ডায়োড হিসেবে এবং স্কটকি ডায়োড হিসেবে। এছাড়াও ডায়োডকে আমরা বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারি। বাকি যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। আজকের সেশনে শুধুমাত্র আলোচনা করছি জেনার ডায়োড, ভ্যারাক্টার ডায়োড, সুইচিং ডায়োড এবং স্কটকি ডায়োড। প্রথম আমরা আসছি জেনার ডায়োডের ক্ষেত্রে। জেনার ডায়োড যখনই অপারেট করা হয় তখন সেই পিএন জাংশন ডায়োডকে হেভিলি ডোপড হতে হয়, যার কথা আমরা পিএন জাংশন ডায়োড কারেন্ট যে সেশনটা সেই সেশনে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে জেনার ব্রেকডাউন কিভাবে হয়, সেটার লিংক দেয়া রইল ডেসক্রিপশন বক্সে। এবার জেনার ডায়োড যখন আমরা কোনো পিএন জাংশন ডায়োডকে অপারেট করি তখন সেটাকে প্রথম আমি যেটা বললাম যে হেভিলি ডোপড হতে হবে, এবং সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে তাকে আমরা রিভার্স বায়াস কন্ডিশনে অপারেট করব, কারণ ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে জেনার ডায়োড কিন্তু পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করে। তাছাড়া যখন আমরা রিভার্স বায়াস জাংশনে অপারেট করছি তখনও দেখা যায় কি যে রিভার্স বায়াস জাংশনে যতক্ষণ না সেই জেনার ডায়োডের ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু একটা অর্ডিনারি পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করে, কারণ তার মধ্যে শুধুমাত্র রিভার্স স্যাচুরেশন কারেন্টই ফ্লো করতে পারে, যেটা মাইনরিটি ক্যারিয়ারদের জন্য তৈরি হয়। কিন্তু যখন সেটার মধ্যে ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করে যায় তখন হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পি জাংশন থেকে ইলেকট্রন গুলো তার যে বন্ডিং আছে সেই বন্ডিং ব্রেক করে এন সাইডের দিকে মুভ করতে থাকে, কারণ মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্ট, সেই জন্য পি সাইড থেকে এন সাইডের দিকে ইলেকট্রন ফ্লো করে এবং এন সাইড থেকে পি সাইডের দিকে হোল ফ্লো করে। এবং যখন এই ইলেকট্রন গুলো পি সাইডের মধ্যে বন্ডিং ব্রেক করে ফ্লো করতে থাকছে তখন হিউজ পরিমাণে ফ্লো করতে থাকে, এবং তার ফলে আফটার ব্রেকডাউন যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টটা কিন্তু খুব বেশি পরিমাণে, এবং সেটা কিন্তু এক্সপোনেনশিয়ালি কারেন্ট বেড়ে যায়। এবার আমরা দেখি যে জেনার ডায়োডের যে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখাচ্ছি, ক্যারেক্টারিস্টিক্সে কি দেখা যাচ্ছে, ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে দেখাইনি, তার কারণ হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে এটা নরমাল পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করে। এবার রিভার্স বায়াস সে যখন আমরা জেনার ডায়োডকে অপারেট করব তখন দেখা যাচ্ছে কি যে যতক্ষণ না তার ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করছে, মানে যেটাকে আমরা এখানে ভি জেড নট দিয়ে ডিনোট করেছি, এই ভি জেড নট যতক্ষণ না অ্যাচিভ করছে ততক্ষণ পর্যন্ত আমি আগে যেটা বললাম যে তার মধ্যে শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ারের জন্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করে এবং যার পরিমাণ খুব কম, এবং তখন সেটা একটা অর্ডিনারি পিএন জাংশন ডায়োড হিসেবেই কাজ করে। এরপর যখন সেখানে ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করছে মানে ভি জেড নট যখন অ্যাচিভ করে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ডিউ টু দ্য ব্রেকডাউন অফ জেনার, জেনার ব্রেকডাউন মেকানিজমের জন্য তখন হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করছে, এবং তার ফলে আমরা ক্যারেক্টারিস্টিক্স থেকে কি দেখতে পাচ্ছি যে খুব অল্প পরিমাণ ভোল্টেজ যখন চেঞ্জ করা হচ্ছে তখনই কিন্তু কারেন্ট খুব বেশি পরিমাণে চেঞ্জ করছে এবং কারেন্টটা একদম স্টিপ হাই রাইজ হচ্ছে। সেইটাই পাওয়া যাচ্ছে জেনার ডায়োডের ক্ষেত্রে। এবং জেনার ডায়োডের এই যে ব্রেকডাউন ভোল্টেজটা সেই ব্রেকডাউন ভোল্টেজটাকে নি ভোল্টেজ বলা হয়, যে ব্রেকডাউন ভোল্টেজটা আমি এই ক্যারেক্টারিস্টিক্সে ভি জেড নট দিয়ে আইডেন্টিফাই করেছি। তাছাড়া জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন কোথায় হয়? জেনার ডায়োড অ্যাপ্লাই করা হয় ভোল্টেজ রেগুলেটর হিসেবে। আমরা যে কোনো ইলেকট্রনিক সার্কিটেই জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহার করে থাকি। এখানে আমরা এই যে রাইট সাইডে প্রথম যে ফিগারটা দেখিয়েছি সেই প্রথম ফিগারটা হচ্ছে জেনার ডায়োডের, তার মধ্যে লেফট হ্যান্ড সাইডের ফিগারটা হচ্ছে জেনার ডায়োডের যে সিম্বল, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ জেনার ডায়োড, আর রাইট হ্যান্ড সাইডের ফিগারটা দেখানো হচ্ছে যে অরিজিনাল জেনার ডায়োড ঠিক কিরকম দেখতে হয়। আর তলাটা তো আলোচনাই করলাম যে আইভি ক্যারেক্টারিস্টিক্স জেনার ডায়োডের কিরকম হয়।
এবার আমরা দেখবো যে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। আমরা এদিকে রাইট হ্যান্ড সাইডে স্লাইডের যে সার্কিটটা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কি যে একটা জেনার ডায়োডকে রিভার্স বায়াস কন্ডিশনে আমরা লোডের সঙ্গে প্যারালাল বা শান্ট কানেকশনে কানেক্ট করেছি। এবার সাপ্লাই ভোল্টেজ থেকে যে কারেন্টটা ফ্লো করছে থ্রু দ্য সিরিজ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আরএস দিয়ে ডিনোট করছি, সেই কারেন্টের পরিমাণ হচ্ছে আইএস। আইএস ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আরএস। এবার এই আইএস টা যখন ফ্লো করছে তখন যেহেতু লোড রেজিস্ট্যান্স এবং জেনার ডায়োড প্যারালাল কন্ডিশনে রয়েছে তখন সেইখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে এবং আইজেড ফ্লো করছে জেনার ডায়োডের পাথ দিয়ে আর আইএল ফ্লো করছে লোড রেজিস্ট্যান্সের পাথ দিয়ে। আর ভিএল হচ্ছে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকেই আমরা ভিএল দিয়ে ডিনোট করছি। ভিএল ক্যালকুলেট করা হচ্ছে ভিএল ইজ ইকুয়াল টু আইএল ইনটু আরএল হিসেবে। আর যেহেতু জেনার ডায়োডটা প্যারালাল কন্ডিশনে রয়েছে লোড রেজিস্ট্যান্সের সঙ্গে সেই জন্য ভিএল ইজ ইকুয়াল টু ভিজেড। এবার যখন সাপ্লাই ভোল্টেজ বাড়তে বাড়তে দেখা যায় কি যে জেনার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজ সেই ব্রেকডাউন ভোল্টেজকে ক্রস করে যাচ্ছে তখন জেনার ডায়োডটার মধ্যে জেনার ব্রেকডাউন কন্ডিশন স্টার্ট হচ্ছে এবং জেনার ব্রেকডাউন কন্ডিশন যখনই স্টার্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আগের স্লাইডে দেখালাম কি যে জেনারের মধ্যে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করতে থাকে জেনার ডায়োডের মধ্যে এবং তখন এই যে শান্ট যেটা পাতটা রয়েছে লোড রেজিস্ট্যান্সের সঙ্গে সেই যে পাতে আর কি জেনার ডায়োডটা কানেক্ট করা আছে সেই পাতটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তার ফলে এখান দিয়ে হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করছে এবং যেহেতু সাপ্লাই লাইনের পুরো কারেন্টটাই জেনার ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করে যাচ্ছে তার ফলে লোডের মধ্যে আর কারেন্ট ফ্লো করছে না, কিন্তু লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা সেটা কিন্তু কনস্ট্যান্টই থেকে যাচ্ছে। তার ফলে সাপ্লাই ভোল্টেজ যতই বাড়ানো হোক না কেন লোডের অ্যাক্রসের কিন্তু ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে না। এইভাবেই জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। পরের যে স্পেশাল টাইপ অফ ডায়োডটা রয়েছে সেটাকে আমরা বলছি ভ্যারাক্টার ডায়োড। ভ্যারাক্টার কথাটা এসছে কি যে ভেরিয়েবল রিঅ্যাক্টর হিসেবে। এখানে আমরা ভ্যারাক্টার ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন প্রথমে দেখিয়েছি আর তারপরে দেখিয়েছি যে অরিজিনাল ভ্যারাক্টার ডায়োড ঠিক কি রকম দেখতে হয়। এখানেও দেখা যাচ্ছে যে ভ্যারাক্টার ডায়োড কিন্তু আমরা যখন পিএন জাংশন ডায়োডকে রিভার্স বায়াসে অপারেট করব তখনই এই ভ্যারাক্টার ডায়োড হিসেবে সেটা কাজ করতে পারছে। তার কারণ কি যে আমরা আগে আলোচনা করেছিলাম যে জাংশন ক্যাপাসিট্যান্স, পিএন জাংশনের মধ্যে জাংশন ক্যাপাসিট্যান্স তৈরি হয়। এবার এই জাংশন ক্যাপাসিট্যান্স দু ধরনের হয় আমরা দেখেছি, সেটা একটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিট্যান্স আর একটা হচ্ছে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে ডিফিউশন ক্যাপাসিট্যান্স তৈরি হয় আর রিভার্স বায়াস কন্ডিশনে ডিপ্লিশন ক্যাপাসিট্যান্স তৈরি হয়। যেহেতু রিভার্স বায়াস কন্ডিশনে ডিপ্লিশন রিজিয়নের উইথ অনেক বেশি হয় তার ফলে এই ডিপ্লিশন ক্যাপাসিট্যান্সের ইমপ্যাক্টটা কিন্তু ডিফিউশন ক্যাপাসিট্যান্সের থেকে অনেক বেশি হয় এবং সেটা রিভার্স বায়াস কন্ডিশনেই পাওয়া যায়। সেই জন্য যখন আমরা ভ্যারাক্টার ডায়োড হিসেবে কোনো ডায়োডকে কাজ করাবো তখনও সেটা কিন্তু রিভার্স বায়াস কন্ডিশনেই কাজ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে এই যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হয়েছে সেই ক্যাপাসিট্যান্সটা আমরা দেখেছিলাম আগের সেশনগুলোতে যে সেটা জাংশন যে অ্যাব্রাপ্ট জাংশন হয় বা লিনিয়ারলি গ্রেডেড জাংশন হয় বা হাইপার অ্যাব্রাপ্ট জাংশন হয় সেই প্রত্যেকটা জাংশনের ক্ষেত্রে কিন্তু এই যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হয়েছে সেটা তার যে রিভার্স বায়াস ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজের উপরে কিভাবে ডিপেন্ড করছে এবং সেই ভোল্টেজ চেঞ্জের সাথে সাথে অ্যাব্রাপ্ট বা লিনিয়ারলি গ্রেডেড বা হাইপার অ্যাব্রাপ্ট জাংশনে কিভাবে সেই ক্যাপাসিট্যান্স চেঞ্জ হয় সেটা আমরা আগের সেশনে আলোচনা করেছি। এবার এই ভ্যারাক্টার ডায়োডের ক্ষেত্রে আমরা এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখিয়েছি যেখানে দেখা যাচ্ছে কি যে ক্যাপাসিট্যান্স কিভাবে রিভার্স বায়াস ভোল্টেজের সাথে ভ্যারি করছে। যত রিভার্স বায়াস ভোল্টেজ বাড়বে তত ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা কমতে থাকে। আর ভ্যারাক্টার ডায়োড কোথায় কাজ করে? ভ্যারাক্টার ডায়োড ইজ ইউজড ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন, টিউনিং স্টেজ অফ রেডিও অর টিভি রিসিভার। তার মানে যেহেতু এটা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে কাজ করছে কারণ ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ বায়াস ভোল্টেজ। এছাড়া যখন জাংশনের অ্যাব্রাপ্ট, লিনিয়ারলি গ্রেডেড বা হাইপার অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে তখনও আমরা এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু কিন্তু চেঞ্জ পাচ্ছি। এবার ক্যাপাসিট্যান্স চেঞ্জ হওয়া মানেই তার ফ্রিকোয়েন্সি মডুলেশন চেঞ্জ হবে এবং এই ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্যই বা টিউনিং এর জন্যই এটা এই রেডিও এবং টিভি রিসিভারে খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে।
এরপর আমরা দেখবো যে সুইচিং অর পালস ডায়োড কাকে বলে। সুইচিং অর পালস ডায়োড ডিজাইন উইথ সুইচিং টাইম লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড, মানে যখন একটা ডায়োডের সুইচিং টাইমটা লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড হয় তখনই সেই ডায়োডটাকে সুইচিং বা পালস ডায়োড হিসেবে অপারেট করা হয়। এবার আমরা কি জানি যে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে তখন সেটা অন স্টেটে থাকে, আর যখন সেটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকছে তখন সেটা অফ স্টেটে থাকে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন, মানে ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে আর রিভার্স বায়াস কন্ডিশনে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের মধ্যে কেরিয়ারের কনসেন্ট্রেশন। আমরা এখানে এই যে স্লাইডের রাইট হ্যান্ড সাইডে প্রথম যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন কিরকম হয়, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন কিরকম হয়। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যেহেতু এন সাইড থেকে ইলেকট্রন ইনজেক্ট হয় পি সাইডের মধ্যে এবং পি সাইড থেকে হোল ইনজেক্ট হয় এন সাইডের মধ্যে, সেই জন্য জাংশন রিজিয়নে মাইনরিটি কেরিয়ারের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি হয় এবং জাংশন থেকে যত আমরা বডির মধ্যে ঢুকি তত মাইনরিটি কেরিয়ারের কনসেন্ট্রেশন কমতে থাকে এবং সেটা স্টেডি স্টেট কন্ডিশন ফলো করে। উল্টো দিকে যখন আমরা রিভার্স বায়াস কন্ডিশনে পাচ্ছি তখন দেখা যাচ্ছে কি যে মাইনরিটি কেরিয়ার মানে পি সাইডের থেকে কোনো হোল ইনজেক্ট হয় না এন সাইডের মধ্যে, সিমিলারলি এন সাইড থেকে কোনো ইলেকট্রন ইনজেক্ট হয় না পি সাইডের মধ্যে। তার ফলে জাংশন রিজিয়নে মাইনরিটি কেরিয়ারের কনসেন্ট্রেশন হয় মিনিমাম, অ্যাপ্রক্সিমেটলি সেটা 0, এবং যত বডির মধ্যে যায় তত সাবস্ট্রেটটা বা বডির মধ্যে এই স্টেডি স্টেট কন্ডিশনে মাইনরিটি কেরিয়ারের কনসেন্ট্রেশনটা থাকে। এবার যখন কোনো ডায়োডকে আমরা ডাইরেক্ট অন স্টেট থেকে অফ স্টেটে চেঞ্জ করে দিচ্ছি, মানে ডায়োডটাকে আমরা ডায়োডের মধ্যে যে ভোল্টেজ লাগানো রয়েছে ডায়োডের অ্যাক্রসে সেই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটাকে যখন আমরা চেঞ্জ করছি তার ওরিয়েন্টেশন করে এটাকে রিভার্স বায়াস কন্ডিশন করে দিচ্ছি, তখন কিন্তু আইডিয়াল কন্ডিশনে যেমন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে অন স্টেট এবং রিভার্স বায়াসে অফ স্টেট থাকা উচিত, এবং আইডিয়াল কন্ডিশনে কি বলে যে ডায়োডকে যখনই রিভার্স বায়াস কন্ডিশনে করে দেওয়া হবে তখনই তার মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করবে না এবং সেটা ডায়োড অফ স্টেটে চলে যাবে এবং সেটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কন্ডিশনে কিন্তু সেটা পাই না। কেন? তার কারণ হচ্ছে যে যখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে এবং ডায়োডটাকে যখন আমরা ফরওয়ার্ড বায়াস থেকে রিভার্স বায়াসে চেঞ্জ করছি তখন দেখা যায় কি যে ডায়োডের মধ্যে যে ডিপ্লিশন রিজিয়ন তার মধ্যে কিছু পরিমাণে চার্জ স্টোর থাকছে, তাছাড়া তার যে বাল্ক সেমিকন্ডাক্টরটা মানে যেটা বডি সেখানেও কিছু পরিমাণে চার্জ স্টোর থাকে। সেই চার্জটা পুরোপুরি রিমুভ হতে কিছুটা সময় নেয় ডায়োড। সেই প্রথম যে টাইমটা যেটাকে আমরা টি এ দিয়ে ডিনোট করেছি এই ছবিতে, সেইটায় দেখা যাচ্ছে কি যে চার্জটা রিমুভ হতে সময় নিচ্ছে ডিপ্লিশন রিজিয়ন থেকে, যেটাকে আমরা টি এ দিয়ে ডিনোট করি, যেটাকে বলা হয় স্টোরেজ টাইম। এরপরে এই স্টোরেজ টাইমটা ওভার হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে কি যে চার্জের যেটা বাল্ক সেমিকন্ডাক্টরের বডির মধ্যে স্টোর হয়েছে সেই বাল্ক সেমিকন্ডাক্টরের বডির মধ্যে যেটা চার্জ স্টোর হয়েছে সেই চার্জটাকে রিমুভ হতে সেটা সময় নিচ্ছে, সেইটাকে টি বি দিয়ে আমরা ডিনোট করেছি, যেটাকে বলা হয় হচ্ছে ট্রানজিশন টাইম। এবার এই পুরো টাইমটা যখন ওভার হয়ে যাচ্ছে তখনই সেই ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে গিয়ে একদম অফ স্টেটে চলে যাচ্ছে। সেই জন্যই দেখা যায় যে এই গ্রাফটায় আমরা কি দেখতে পাচ্ছি যে যখন ফরওয়ার্ড বায়াস থেকে আমরা রিভার্স বায়াসে চেঞ্জ করছি তখন দেখা যাচ্ছে কি যে প্রথম যেহেতু স্টোরেজ টাইমটার জন্য কারেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে রিভার্স বায়াস কন্ডিশনে একদম পিক ভ্যালুতে চলে এসেছে, যেখানটাকে আমরা ডিনোট করেছি আই আর আর দিয়ে। সেই রিভার্স বায়াসে যখন আমরা চেঞ্জ করলাম তখন ডায়োডের মধ্যে দিয়ে একটা নেগেটিভ কারেন্ট ফ্লো হতে শুরু করলো, সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে। তারপরেই দেখা যাচ্ছে কি যে ট্রানজিশন টাইমের জন্য সেই ম্যাক্সিমাম যে পিকে কারেন্টটা গেছিল সেই কারেন্টের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকছে, যেটা আমরা ট্রানজিশন টাইম বলছি। এই ট্রানজিশন টাইম পুরো ওভার হয়ে গেলে তখন ডায়োড অফ স্টেটে চলে যাচ্ছে, আর কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো করছে না। এই টোটাল যে টাইমটা যেটাকে আমরা টি আর আর দিয়ে ডিনোট করেছি, সেই টি আর আর হচ্ছে রিভার্স রিকভারি টাইম অথবা রিভার্স রিকভারি ট্রানজিয়েন্ট। যেটাকে কিভাবে তার ডেফিনেশনটা কি বা কিভাবে তাকে আমরা সংজ্ঞায়িত করছি, সেটা হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর দ্য ডায়োড টু সুইচ ফ্রম অন টু অফ
অন স্টেট থেকে অফ স্টেটে পৌঁছতে যে পরিমাণ টাইম লাগছে একটা ডায়োডের, সেটাকেই আমরা রিভার্স রিকভারি টাইম বা রিভার্স রিকভারি ট্রানজিয়েন্ট হিসেবে ডিনোট করি। এবং ইন দিস পিরিয়ড দ্য ডায়োড কন্ডাক্ট কারেন্ট, কারণ আমরা এই যে ক্যারেক্টারিস্টিক গ্রাফটা সেখান থেকেই দেখতে পাচ্ছি, যেখানে আমরা কারেন্ট ভার্সেস টাইমের যে গ্রাফটা প্লট করেছি সেখানে কি দেখতে পাচ্ছি যে প্রথমে ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখা হয়েছিল, তাই জন্য তার মধ্যে আইএফ পরিমাণে ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করছিল। এরপর যে মুহূর্তে ডায়োডটাকে আমরা সুইচ অফ করেছি তখনই ডিউ টু স্টোরেজ টাইম এর মধ্যে কিছুটা পরিমাণে যে চার্জ ডিপ্লিশন রিজিয়নে স্টোর করা ছিল সেই চার্জটা এই ডায়োডটাকে কন্ডাক্ট করাতে সাহায্য করছে, এবং সেটা কি রিভার্স কারেন্ট, যেটাকে আমরা আই আর আর দিয়ে ডিনোট করছি। এটা পিক। এরপরে বাকি বাল্কের মধ্যে যে পরিমাণ চার্জ থাকছে সেই চার্জটা যখন রিমুভ হয়ে যাচ্ছে সেটাকে আমরা ট্রানজিশন টাইম বলছি। এই ট্রানজিশন টাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যখন এই ট্রানজিশন টাইম তখন পিক রিভার্স কারেন্টটা আস্তে আস্তে রিডিউস হতে থাকছে এবং এক্সপোনেনশিয়ালি রিডিউস হয়ে একদম জিরোর কাছাকাছি চলে আসছে, যখন পুরো চার্জটা এই বাল্ক সেমিকন্ডাক্টর বা বডি অফ সেমিকন্ডাক্টর থেকে বেরিয়ে যাচ্ছে। এই টোটাল টাইমটাকেই বলা হচ্ছে রিভার্স রিকভারি টাইম বা রিভার্স রিকভারি ট্রানজিয়েন্ট। আর সেই রিভার্স রিকভারি ট্রানজিয়েন্টকে কিভাবে আমরা বললাম যে সংজ্ঞায়িত করেছি, যে একটা ডায়োডকে অন স্টেট থেকে অফ স্টেটে পৌঁছতে যে টাইমটা লাগে, যার মধ্যে একটা পার্ট হচ্ছে স্টোরেজ টাইম আর আরেকটা পার্ট হচ্ছে তার ট্রানজিশন টাইম, এই টোটাল টাইমটাকেই আমরা বলছি রিভার্স রিকভারি টাইম অর রিভার্স রিকভারি ট্রানজিয়েন্ট অফ আ ডায়োড। এবং সেই সুইচিং ডায়োডের ক্ষেত্রে এই রিভার্স রিকভারি টাইম বা রিভার্স রিকভারি ট্রানজিয়েন্টের পরিমাণটা খুবই কম হয়, যেটাকে আমরা লেস দ্যান 1 মাইক্রোসেকেন্ড করার চেষ্টা করি, কারণ তবেই সেই সুইচিং ডায়োডকে অন স্টেট থেকে অফ স্টেটে আসতে খুব কম টাইমের মধ্যেই সেটা অন থেকে অফে চলে যাবে। আদারওয়াইজ সেটা বেশি টাইম নিলে তার মধ্যে সেটাকে তার আমরা সুইচিং পারপাসে কাজ করাতে পারবো না। সুইচ মানেই হচ্ছে যখন আমরা চালাবো তখন সেটা অন হবে, যখন সেটাকে অফ করবো তখন সেটা অফ হয়ে যাবে। আজকের সেশনের লাস্ট যে স্পেশাল টাইপ অফ ডায়োড সেটা হচ্ছে শর্টকি ডায়োড। শর্টকি ডায়োডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, আমরা এতক্ষণ ধরে যে ডায়োডগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো সবই হচ্ছে পিএন জাংশন ডায়োড, মানে এক সাইডে রয়েছে পি টাইপ সেমিকন্ডাক্টর আর এক সাইডে রয়েছে তার এন টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু শর্টকি ডায়োডের ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা মেটাল এবং সেমিকন্ডাক্টরের যে কন্ট্যাক্টটা তৈরি করা হচ্ছে সেই কন্ট্যাক্টের মাধ্যমে যে ডায়োড পাওয়া যায় সেই ডায়োডকেই বলা হচ্ছে শর্টকি ডায়োড। শর্টকি ডায়োডের যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন কিরকম হয় সেটা রাইট সাইডে প্রথম ফিগারে দেখানো হচ্ছে, আর সেকেন্ড ফিগারটা দেখাচ্ছে যে অরিজিনাল শর্টকি ডায়োড ঠিক কিরকম দেখতে হচ্ছে। এবার আসছি যে শর্টকি ডায়োডের নামটা এরকম হলো কেন। জার্মান ফিজিসিস্ট ওয়াল্টার এইচ শর্টকি তিনি প্রথম এই ধরনের ডায়োডের সিম্বলিক রিপ্রেজেন্টেশন এবং ডায়োডটা যে আইডিয়াটা তিনি দিয়েছিলেন তার নামেই এই ডায়োডের নাম হয় শর্টকি ডায়োড। এবার এই শর্টকি ডায়োডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে আগেই বললাম যে এক সাইডে এটার মেটাল থাকছে আর এক সাইডে এটার সেমিকন্ডাক্টর থাকছে, এবং এটা কিন্তু রেকটিফাইং মেটাল সেমিকন্ডাক্টর কন্ট্যাক্ট তৈরি করছে। রেকটিফাইং মেটাল সেমিকন্ডাক্টর কন্ট্যাক্ট মানে কি? রেকটিফাইং মানে হচ্ছে যে এটা নরমাল পিএন জাংশন ডায়োডের মতোই কাজ করে। কেন এই কথাটা বলছি আমি যে রেকটিফাইং বা নরমাল পিএন জাংশন ডায়োড, তার কারণ হচ্ছে যে যখনই মেটাল চলে আসছে আলোচনার মধ্যে তখন আমরা কি জানি যে মেটালের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করে বোথ সাইডে, মানে পজিটিভ সাইডেও কারেন্ট ফ্লো করতে পারে, নেগেটিভ সাইডেও কারেন্ট ফ্লো করতে পারে, যেটা আমরা ওহমস ল মেনটেন করার কথা বলি, এবং সেই ধরনের কন্ট্যাক্টকে আমরা ওহমিক কন্ট্যাক্ট বলে থাকি। কিন্তু শর্টকি ডায়োডের ক্ষেত্রে রেকটিফাইং কন্ট্যাক্ট হয়। রেকটিফাইং কন্ট্যাক্ট কেন? তার কারণ হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করবে নরমাল পিএন জাংশনের মতো, আর রিভার্স বায়াসে যেমন পিএন জাংশন ডায়োড কারেন্ট ফ্লো করতে দেয় না, সেরকমই এই রেকটিফাইং মেটাল সেমিকন্ডাক্টর কন্ট্যাক্টর নেগেটিভ বায়াস বা রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করতে দেয় না। তার মানে এটা ইউনিল্যাটারাল ডিভাইস হিসেবেই কাজ করে, মানে এটা এক মুখে কারেন্ট ফ্লো করতে দেবে, অন্য মুখে কারেন্ট ফ্লো করতে দেবে না। এবার এই শর্টকি ডায়োডের কোথায় অ্যাপ্লিকেশন আছে? শর্টকি ডায়োড হচ্ছে এর মধ্যে দেখা যায় যে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ যেটা এমনি পিএন জাংশন ডায়োডে পাওয়া যায় সেটা থেকেও শর্টকি ডায়োডের ক্ষেত্রে এই ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপের পরিমাণ খুব কম হয়। আর তাছাড়া এই শর্টকি ডায়োড কিন্তু খুব ফাস্ট সুইচিং অ্যাকশন দেখায়, তার ফলে আমরা এটাকে সুইচিং ডায়োড হিসেবেও কাজ করতে পারি। If this content is useful, please put a like and share it with others.
And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.